মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLSTর মাধ্যমে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল এবং পরপর ধাপে ধাপে আমরা জানি যে প্রথম পর্বের রেজাল্ট আউট হয়েছিল এবং তারপরে ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল। যখন সমস্ত ক্যান্ডিডেটরা ভালো ভালো মতো ভেরিফিকেশন সম্পন্ন করে ইন্টারভিউ দিয়ে ফাইনাল মেধা তালিকার দিন গুনছে, হঠাৎ সেই মুহূর্তে আবার নতুন একটি নোটিফিকেশন সবার মধ্যেই কিন্তু এক প্রকার বলবো আমি রাতের ঘুম কেড়ে নিয়েছে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই 7 SLSTর ক্যান্ডিডেট তাদের মধ্যে। এবং প্রত্যেকের মধ্যেই একটা ভাবনার কোথায় যেন জাগরণ হয়েছে যে আমি কি হঠাৎ করে আবার রিভেরিফিকেশনে বাদ পড়ে যাব, আমার হবে তো চাকরিটা, আমি বাদ পড়বো না তো, ভালো ভালো মতো করে ইন্টারভিউ তো দিলাম, কিন্তু এখন কি হবে। এরকম একাধিক প্রশ্ন রয়েছে। সকলের উদ্দেশ্যে আজকের এই পর্বের ভিডিও। প্রথমেই বলে রাখি, সবাই মাথায় রাখবে যে কোনো স্টেজে যদি তোমার কোনো প্রকার দুর্বলতা না থাকে, ভুল ত্রুটি বা অ্যাজ পার নোটিফিকেশন কোনো সঠিক বিষয়ের অভাব না থাকে, তাহলে তোমার যে দুশ্চিন্তা সেটার কোনো কারণ নেই। কারণ দুশ্চিন্তা আমাদের হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই হয়, বিশেষ করে যে বিষয়ের প্রতি কামনা বাসনা বেশি থাকে সেটার প্রতি আমাদের দুশ্চিন্তা বেড়ে যায়। তো দুশ্চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে দুশ্চিন্তার কোনো জায়গা নেই যদি তোমার সমস্ত কিছু ঠিক থাকে, তাই একেবারেই দুশ্চিন্তার কোনো দরকার নেই। কিন্তু যাদের কোনো ক্ষেত্রে কোথাও কিছু ঘাটতি রয়েছে, সেই জায়গা থেকে তার দুশ্চিন্তা থাকাটা স্বাভাবিক। এবার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, অনেকেই এই বিষয়টাকে নিয়ে বেশ খানিকটা কাদা ছোড়াছুরি, কেন এটা হলো, কি কারণে করলো। কারণ যেহেতু এই সরকারের বেশ কিছু নেগেটিভিটি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, তাই যা কিছুই হয় সব কিছুর মধ্যে আমরা নেগেটিভিটি খুঁজে বেড়াই বা খুঁজে পাইও বটে। এবার আমি সবাইকে দায়িত্ব সহকারে বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশনের এই যে স্টেজটা রিভেরিফিকেশন, এটা মোটেই কোনো অসাধু উদ্দেশ্য নিয়ে নয় বা ক্যান্ডিডেটদের বঞ্চনা করার বা বঞ্চিত করার জন্য নয়। এটি সম্পূর্ণ সঠিকভাবে অ্যাজ পার রুলস যাতে বিনা বাধায় নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় তার জন্য করা হয়েছে, যাতে করে প্যানেল প্রকাশিত হওয়ার পর স্কুল সার্ভিসের মতো একাধিক সমস্যার সম্মুখীন না হতে হয় মাদ্রাসা সার্ভিস কমিশনকে। তাই জন্য এইভাবেই সমস্ত বিষয়গুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চুলচেরা বিশ্লেষণ করে প্রত্যেকটা স্টেজ একটা একটা করে এগোচ্ছে। তাই জন্য হঠাৎ করে মাদ্রাসা সার্ভিস কমিশন ফাইনাল রেজাল্ট প্রকাশ করার আগে অনুভব করেছে তাদের যারা আমলারা রয়েছেন, কারণ অনেকে আমরা ভাবি যে এগুলো অনেক ছেলে খেলা সহজ বিষয়, এমনটা নয়। এখানে প্রত্যেকটা স্টেজে যে মানুষগুলো থাকে, যারা নীতি নির্ধারক, যারা এই বিষয়গুলোকে মনিটর করে, রুলস রেগুলেশনগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য সর্বোচ্চ শিখরে যে মানুষগুলো রয়েছে, তাদের মাথা অনেক শক্তপোক্ত। এবার হতে পারে কোনো ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের কারণে তারা সঠিকভাবে কাজ করতে পারে না, সেটা হতে পারে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সব কিছুর মধ্যে নেগেটিভিটি থাকে না। তো এই যে বিষয়টা করা হয়েছে রিভেরিফিকেশন, তার একটি মাত্র উদ্দেশ্যই রয়েছে, সেটা হলো যাতে করে কোথাও কোনো দুর্বলতা না থাকে এবং এই নিয়োগে কোথাও কোনো স্টেজে যাতে বাধাপ্রাপ্ত না হতে হয় মাদ্রাসা সার্ভিস কমিশনকে। এবার আমি বলবো, যার যার ডেট, কবে রিভেরিফিকেশন ডেট, সেটা সবাই ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিজেরা জেনেই নিতে পারবে। স্বাভাবিকভাবেই 10 তারিখ থেকে শুরু হচ্ছে এবং চলবে এটি বেশ কয়েকদিন ধরে। এবার দেখো, যারা জিওগ্রাফির ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ডেটটা পড়েছে 18 তারিখ, 18ই মার্চ পড়েছে। এবার এই রিভেরিফিকেশনের জন্য কিভাবে তুমি নিজেকে রেডি করবে, কারণ রেডি করতে হবে তো, যেহেতু তোমাকে যেতে হবে রিভেরিফিকেশন করতে। প্রথমেই বলি, যার কোনো ত্রুটি বিচ্যুতি নেই। এখানে ত্রুটি বিচ্যুতির যে দুটো জায়গা রয়েছে, এক হলো যদি কারোর গ্র্যাজুয়েশনে 50% না থাকে এবং অল্টারনেটিভলি মাস্টার ডিগ্রি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তার দুশ্চিন্তার জায়গা রয়েছে। এবং বিএড কমপ্লিট করেছে, যে প্রত্যেকেই তো বিএড কমপ্লিট করা, প্রত্যেকে যারা ক্যান্ডিডেট, তো বিএডটা কমপ্লিট নোটিফিকেশন ডেট যেটা রয়েছে সেই ডেটের সাথে সঙ্গতি বিধান করে হতে হবে, যেমনটা সেখানে চাওয়া হয়েছিল
সেই ডেটের আগেই বিএড কমপ্লিট করে রাখতে হবে। অর্থাৎ যারা পরে বিএড কমপ্লিট করেছে তারা কিন্তু এলিজিবল নয়। নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে নিয়ম হলো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সেগুলো ফুলফিল করার পরেই কোনো ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারে। আর যে পরীক্ষাগুলো হলো স্বাভাবিকভাবেই এলিজিবিলিটি টেস্ট, যেমন হতে পারে নেট পরীক্ষা, সেট পরীক্ষা বা সিটেট পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে তাকে তার ডিগ্রি কমপ্লিট করা বাধ্যতামূলক নয়, তাকে অ্যাজ অ্যাপিয়ারিং গ্র্যান্ট করা হয় পরীক্ষাগুলো দেওয়ার জন্য। এবার সেক্ষেত্রে কন্ডিশন থাকে যে 1 বছর বা 2 বছরের মধ্যে তাকে ডিগ্রি সম্পন্ন করতে হয়। এটা সমস্ত ভারতবর্ষের সমস্ত পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। যেগুলো এলিজিবিলিটি টেস্ট সেগুলোর ক্ষেত্রে অ্যাপিয়ারিং অবস্থাতেও পরীক্ষায় বসা যায়, কিন্তু যেগুলো নিয়োগের পরীক্ষা অর্থাৎ যেখানে সিলেকশন করা হবে, কাউকে নিয়োগপত্র দেওয়া হবে, সেখানে ডিগ্রি সম্পন্ন করার পরেই কেউ পরীক্ষায় বসতে পারে। গেল। তো এই দুটো জায়গা খুব ভাইটাল, 50% মার্কস অ্যান্ড বিএড কমপ্লিশন ইয়ার, এই দুটো ভাইটাল। এবার যারা এই রিভেরিফিকেশনের জন্য রেডি হচ্ছে তাদের আমি বলবো কি কি দরকার। প্রথমেই আমি সবাইকে সাজেস্ট করবো অ্যান্ড রিকোয়েস্ট অলসো, যারা আমাদের ক্লাসরুমের অন্তত তাদের জন্য আমি বলছি স্পেশালি, কেউ দুশ্চিন্তা করবে না, কারণ তোমার হাতে কিছু নেই, তুমি কিছু করতে পারবে না। তোমার যা কিছু আছে সেইগুলোকে ওখানে গিয়ে এক্সপোজ করতে হবে এবং তোমাকে প্রমাণ করে আনতে হবে যে হ্যাঁ আমি যোগ্য। এবার যেটা তোমার নেই, সাপোজ ধরো তুমি বিএড কমপ্লিট করেছো 2025 সালে, আমি বাই এক্সাম্পল বলছি, বা 24 সালে, তাহলে স্বাভাবিকভাবেই তুমি পারবে না, তাহলে সেক্ষেত্রে তুমি বাদ পড়বে। তাই যদি কেউ এই রকম অবস্থায় থেকে থাকো যে বাদ পড়ে যেতে পারি আমি, সেক্ষেত্রে তার জন্য অবশ্যই আমি সমব্যথী। কিন্তু যাদের কোনো দুশ্চিন্তার দরকার নেই, অর্থাৎ সব কিছুই ঠিকঠাক আছে, তারা এই বিষয়টা নিয়ে একেবারেই প্যানিকগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে সাবজেক্টে লেটার ফর ডকুমেন্টস রিভেরিফিকেশন, কোনো প্রকার ইন্টারভিউ নয়, অনলি রিভেরিফিকেশন হবে। রেফারেন্স করা হয়েছে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে, এবং এখানে লেখা রয়েছে ম্যাডাম অর স্যার, উইথ রিগার্ড টু দ্য অ্যাবোভ সাবজেক্ট অ্যান্ড রেফারেন্স ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ফর ডকুমেন্টস রিভেরিফিকেশন অ্যাট মৌলানা আবুল কালাম আজাদ ভবন, ডিডি 45 সেক্টর 1, বিধাননগর, কলকাতা 700064 অ্যাজ পার ফলোয়িং শিডিউল। শিডিউল দেওয়া রয়েছে এখানে, ডেট 18/3/2025, বোর্ড 2-এ এবং সময় 2টোর সময়, দুপুর 2টোয়। এখানে কি বলা হয়েছে আমি প্রত্যেকটা পড়ে পড়ে বলছি যাতে কারো কোনো সন্দেহ না থাকে। প্রথমে বলা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং উইথ ইউ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যালং উইথ 1 সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ফর ভেরিফিকেশন। দেখো, সবাই অরিজিনাল যেমন নেবে তেমনই 1 কপি সেলফ অ্যাটাস্টেড ফটোকপি রাখতে হবে। গেল, এটা ক্লিয়ার কথা। অর্থাৎ অরিজিনাল নিয়ে আসবে ওই দিন এবং তার 1 কপি ফটোকপি নিয়ে আসবে, যাকে আমরা চলতি ভাষায় জেরক্স কপি বলে থাকি, সেটা নিয়ে আসবে। এবার কি কি 1 নম্বরে বলা হয়েছে, এতে বলা হয়েছে কপি অফ দিস লেটার, অর্থাৎ যে লেটার আমি এখন পড়ছি এটাকে আমরা ইন্টিমেশন লেটার বলতে পারি, এই লেটারটা 1 কপি লাগবে। বিতে রয়েছে কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা করেছিলে মাদ্রাসার, সেই ফর্মটার 1 কপি। গেল। অ্যাডমিট কার্ড অফ 7 SLST, এটি অর্থাৎ যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার অ্যাসিস্ট্যান্ট টিচারের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটাকে আনতে হবে, মানে অ্যাডমিট কার্ডের ফটোকপি আনলেও হবে। গেল। নেক্সট ডিতে বলছে আধার কার্ড কম্পালসারি, অর্থাৎ তোমাকে আধার কার্ড নিয়ে আসতেই হবে, এটা বাধ্যতামূলক। অলসো ফটোকপি অ্যান্ড অরিজিনাল। ভোটার কার্ড, দেখো এখানে একটা বিষয় মাথায় রাখবে, ভোটার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এটাকে ইতে বলা হয়েছে, তার মানে আধার কার্ড তো কম্পালসারি লাগবেই। আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি যে আধার কার্ডের সাথেই এইগুলো অ্যাডিশনাল হিসেবে থাকে, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আর এখানে ই সেকশনে বলেছে, ই নাম্বার ইতে, যে ভোটার আইডি কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। সবাই যেহেতু চাকরিতে জয়েন করতে যাচ্ছ, প্রত্যেকেরই প্যান কার্ড আছে অথবা ভোটার আইডি কার্ড আছে, কারণ সবাই তো চাকরি পাবে কদিন পরই,
ফাইনাল রেজাল্ট বেরোবে, চাকরি মানেই প্যান কার্ড বাধ্যতামূলক। তো প্যান কার্ড অ্যান্ড ভোটার আইডি কার্ড, যদি প্যান কার্ড কারণ নাও থাকে, থাকবে তো ঠিকই, তাও আমি বলছি ভোটার আইডি কার্ড সবার আছে। গেল। এফে রয়েছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষা যেটা তার অ্যাডমিট কার্ড লাগবে, অথবা রিলেভেন্ট অ্যাজ এভিডেন্স অফ এস প্রুফ। যদি কারোর অ্যাডমিট না থাকে, হারিয়ে যায়, তাহলে সে মাধ্যমিকের সার্টিফিকেটেও এস লেখা থাকে, মানে ডেট অফ বার্থ লেখা থাকে, তাহলে সার্টিফিকেট সেক্ষেত্রে অ্যাডমিটের জায়গাটা পূরণ করে নেবে। জিতে বলছে অল মার্কশিটস অফ অল এক্সামিনেশন পাস্ট। এখানে অল এক্সামিনেশন বলতে এখানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, অল্টারনেটিভলি অনেকের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি, সেটার মার্কশিট বলছে অল মার্কশিট অফ অল এক্সামিনেশন পাস্ট। এক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব গ্র্যাজুয়েশনের 3টে মার্কশিটই নিয়ে যাওয়ার জন্য, বাধ্যতামূলক, ইনক্লুডিং বিএড অ্যালং উইথ বোথ সাইড ফটোকপি। এবং এই জায়গায় স্পেশাল অ্যাটেনশন দিতে হবে প্রত্যেককে, যে প্রত্যেক সার্টিফিকেটের ক্ষেত্রে, মার্কশিটের ক্ষেত্রে, প্রত্যেক মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটের ক্ষেত্রে বোথ সাইড ফটোকপি লাগবে। কেন? তার কারণ অনেক সময় কোনো কোনো ইউনিভার্সিটির যে বর্তমানকালে যেহেতু সেমিস্টার গ্রেড পয়েন্ট সিস্টেম চলে এসছে, তাই জন্য মার্কশিট মূল্যায়ন করার জন্য পিছনে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তাই জন্য প্রত্যেকে মার্কশিট এবং তার পিছনে যা যা ইনস্ট্রাকশন থাকে সেগুলোও সেই একই, মানে অ্যাজ লাইক অরিজিনাল কপির মতো করে নিয়ে আসতে হবে। অর্থাৎ একদিকে মার্কস স্টেটমেন্ট থাকবে আর পিছন দিকে তার ইনস্ট্রাকশন থাকবে। এটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য, মানে অল মার্কশিটের জন্য, অল সার্টিফিকেটের জন্য সবারই বোথ সাইড প্রিন্ট করে নিয়ে আসবে, প্রিন্ট অর জেরক্স অলসো। আইতে বলছে এসসি, এসটি, ওবিসি, পিএইচ সার্টিফিকেট, যার যেটা আছে, যদি কেউ ইউআর থাকে তাহলে হবে না, দরকার নেই তার। যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে সেই ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে আসতে হবে। গেল। যদি কেউ এজ রিল্যাক্সেশন পায় এসসি, এসটি, ওবিসির জন্য, তাহলে সেক্ষেত্রে সেটা দেখবে এখান থেকে, কারণ এখানে ক্যাটাগরির তো গুরুত্ব নেই, কিন্তু এজ রিল্যাক্সেশনের জন্য দরকার আছে। যেতে বলছে কপি অফ লেটার অফ রিকগনাইজেশন, কপি অফ লেটার অফ রিকগনাইজেশন অফ বিএড কোর্স অ্যাপ্রুভ বাই এনসিটি। এটা খুব ভাইটাল কথা কিন্তু, যে এনসিটির অ্যাপ্রুভাল আছে কি না তোমার ইনস্টিটিউশন যেখান থেকে তুমি বিএড করেছো, তার জন্য একটা সবাই প্রথম ভেরিফিকেশনে নিয়েই গেছিলো আশা রাখি, যে এনসিটির একটি স্টেটমেন্ট থাকে, যে রিকগনাইজেশন লেটার থাকে, তো সেটার একটা প্রিন্ট নিয়ে যাবে। ইন রেসপেক্ট অফ রিলেভেন্ট টিচার ট্রেনিং ইনস্টিটিউশন ইন দ্য রিলেভেন্ট অ্যাকাডেমিক সেশন, কোন সেশন থেকে তারা পেয়েছে এনসিটির যে অ্যাপ্রুভাল সেটা, এবং অবশ্যই সেই যে অ্যাপ্রুভাল তার মধ্যে কিন্তু তুমি যে বিএড কলেজে পড়েছো সেই বিএড কলেজের নামটাও মেনশন করা থাকবে। এটা থাকে, এটা সবাই ওয়েবসাইট থেকে, এনসিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। গেল, এটা লাগবে। আর কেতে বলছে ডকুমেন্টস শোয়িং দ্য ডেট অফ কমপ্লিশন অফ বিএড। এটা নিয়ে অনেকের মধ্যে, এটা যেহেতু ব্লক লেটার করে দেওয়া হয়েছে, এটা নিয়ে প্যানিক তৈরি হয়েছে অনেকের মধ্যে। আমি খুব সহজভাবে কথাটা বলছি। এখানে লেখা রয়েছে ডকুমেন্টস ব্র্যাকেটে এস, মানে হলো হয় একটি ডকুমেন্টসই থাকতে পারে। সাপোজ ধরো বিএডের সার্টিফিকেটে লেখা আছে তুমি কবে কোন সেশনে কমপ্লিট করেছো বিএড, অথবা বিএডের মার্কশিটেও আছে, সার্টিফিকেটেও আছে, কোনো আপত্তি নেই। তার মানে বলছে অন্তত পক্ষে ন্যূনতম একটি ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক, যে ডকুমেন্টসে লেখা থাকবে ডেট অফ কমপ্লিশন অফ বিএড। এটা সাধারণত মার্কশিট, সার্টিফিকেটের কোনো একটাই পেয়েই যাবে, কোনো টেনশন নেই। এটা থাকা বাধ্যতামূলক কিন্তু, অর্থাৎ তুমি বিএড কবে কমপ্লিট করেছো সেই ডেটটা লেখাটা বাধ্যতামূলক। সেটা তোমার সার্টিফিকেট হতে পারে, মার্কশিট হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, দুটোতেই থাকতে পারে, তাতেও কোনো আপত্তি নেই। তাই এখানে লেখা রয়েছে ডকুমেন্টস ব্র্যাকেটে এস দেওয়া রয়েছে, অর্থাৎ একটি অথবা একাধিক, শোয়িং দ্য ডেট অফ কমপ্লিশন অফ বিএড। গেল। এরপরে 2 নম্বরে বলছে ইন কেস, মানে এই জিনিসগুলো এ থেকে কে পর্যন্ত যা বলা হলো এগুলো তোমার লাগবে, এটা তোমার বাধ্যতামূলক। তাহলে এগুলো সব গুছিয়ে নাও। 2 নম্বরে বলা হয়েছে ইন কেস ইউ ডু নট অ্যাপিয়ার ইন পার্সন
বলছে 2-এ বলা হয়েছে ইন কেস ইউ ডু নট অ্যাপিয়ার ইন পার্সন ফর ডকুমেন্টস রিভেরিফিকেশন or fail to produce any of the original documents as mentioned above for documents verification, your candidature will be liable to the cancelled by the commission. যদি কোনো স্টেজে তুমি এগুলোর কোনোটা না দেখাতে পারো তাহলে কমিশন তোমাকে ক্যান্সেল করে দিতে পারে, দেয়ার ক্ষমতা আছে। এটা খুব ভাইটাল পার্ট। 3-এ বলছে নো রিকোয়েস্ট ফর change of the date of documents re-verification will be entertained under any circumstance, অর্থাৎ কোনোভাবেই কিন্তু ডেট পরিবর্তন করা হবে না, ওই দিনেই হবে। 4-এ বলছে নো ট্রাভেলিং অ্যালাউন্স উইল বি পেইড ফর দিস পারপাস। এটা খুব প্যাথেটিক, কারণ নর্থ বেঙ্গল থেকে বারবার এই যে আসা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এত টাকা খরচ করে, এটা সত্যিই খুব গায়ে লাগে। তো যাই হোক, এরা কোনো ট্রাভেলিং অ্যালাউন্স দেবে না, সাধারণত দেয় না। 5-এ বলছে দিস লেটার ফর ডকুমেন্টস রিভেরিফিকেশন ডাজ নট কনফার এনি রাইট ফর রেকমেন্ডেশন বাই দ্য কমিশন। অর্থাৎ এই লেটার এটা করবে না যে তোমাকে রেকমেন্ডেশন দিতে বাধ্য, এমনটা নয়, বাধ্যবাধকতার জায়গা নেই, কোনো কনফার্মেশনের জায়গা নেই। 6-এ বলছে ইউর ক্যান্ডিডেচার ইজ লায়েবল টু বি রিজেক্টেড at any stage if you are found ineligible according to the term of rule of the commission, commissioner rules অনুযায়ী অথবা advertisement, and in term of provision of Indian Penal Code without assigning any reason। কোনো কারণ কোনো কিছু আমরা না করেই, তোমাকে অন্যভাবে কিছু সুযোগ না দিয়েই আমরা বা কমিশন নিজে ক্যান্সেল করে দিতে পারে। ঠিক আছে, হোয়াট এভার। তো এই হলো ওভারঅল রিভেরিফিকেশনের যে লেটার, সেই লেটারের ইনস্ট্রাকশন। এখানে প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। যা আমি বললাম সেগুলো সব এক জায়গায় করে সবাই রিভেরিফিকেশন করতে যাবে হাসতে হাসতে। রিভেরিফিকেশন করা মানে এই নয় যে তোমাকে বাদ দেওয়ার জন্য করছে, এটা ভাববে না। যার সব কিছু আছে সে মনে মনে ভাবছে আমাকেও মনে হয় বাদ দেবে, না, তোমাকে বাদ দেওয়ার জন্য করছে না, করছে এই কারণে যাতে ওদের পক্ষ থেকে কোনো খামতি না থাকে, কোনো দুর্বলতা না থাকে। কোনো একটা ছেলে দেখা গেল সে বিএড কমপ্লিট করেছে তারপরে, তাহলে স্বাভাবিকভাবেই তাকে যদি বাদ না দেওয়া হয়, পরক্ষণেই অন্য একজন যে পাশই করেনি সে হয়তো কেস করে দিল যে বিএড কমপ্লিট করেছে এত সালে, কী করে এই চাকরিটা পায়। তখন তো পুরো প্যানেলকে আটকে দেওয়া হবে, তখন বলবে পুরো প্যানেলকে দেখতে হবে, একের পর এক কেস, সব কিছু পুরো ঝুলে গেল, পুরো নিয়োগ প্রক্রিয়া থমকে গেল। তো এই জিনিসগুলো যাতে না হয় তাই জন্য তারা চুলচেরা বিশ্লেষণ করে এটা করছে। এটা নিয়ে কারোর প্যানিক হওয়ার দরকার নেই। যারা যারা পরীক্ষার্থী আমাদের ক্লাসরুমের প্রত্যেকে যারা রয়েছে, তারা ইউটিউব থেকে দেখছো, তাদের প্রত্যেককে আমি বলছি কোনো দুশ্চিন্তার কিছু নেই। এই বিষয়গুলোকে এক জায়গায় করো, সাজিয়ে রাখো, এবং তোমার যেদিন ডেট হয়েছে সেই ডেট অনুযায়ী চলে যাবে। যারা নর্থ বেঙ্গল বা অনেক দূরে থাকো তারা আগে থেকে প্রপার প্ল্যান করো, টিকিট কেটে নাও ট্রেনের, কোন দিন আসবে, কিভাবে আসবে, ঠিক আছে? কারোর কোনো দুশ্চিন্তার দরকার নেই। এবং এই প্রসেসটা রিভেরিফিকেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে ভীষণ দ্রুত ফাইনাল মেধা তালিকা প্রকাশিত হবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।